সান্দাকফু। সেই ছোটবেলায় বইতে পড়েছিলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো সান্দাকফু, যার উচ্চতা প্রায় 3636 মিটার। সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালু, লোৎসের মতো হিমালয়ের বিশাল পর্বত শৃঙ্গগুলি দেখতে পাওয়া যায়। খুব কম সময় 2 রাত্রি 3 দিনের ছুটি থাকলেই কিন্তু এই সান্দাকফু ট্যুর প্ল্যান করে নেওয়া যায়। আমাদের ট্যুর প্ল্যানটা কি ছিল সেটা একটু জেনে নেওয়া যাক। 2025-এর 18 এপ্রিল আমরা রওনা দিয়েছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে টোটো এবং অটো করে পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশন। সান্দাকফু যেতে হলে আপনাকে আসতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশন পর্যন্ত। আর আপনাকে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এনজেপি বা শিলিগুড়ি পৌঁছে যাওয়ার। কেন সেটা নিয়ে পরে আলোচনা করব। খুব তাড়াতাড়ি এনজেপি ঢোকে এমন কিছু ট্রেন হলো 15961 কামরূপ এক্সপ্রেস, 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 12345 সরাইঘাট এক্সপ্রেস, 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। ইতিমধ্যেই 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আর আমরা যাচ্ছি 12345 সরাইঘাট এক্সপ্রেসে। ট্রেনটি হাওড়া থেকে বিকাল 4:05 ছাড়ে আর এনজেপি পৌঁছানোর সময় হলো রাত্রি 1:05। চলুন এবারে পরিচয় করে নেওয়া যাক আমরা কে কে যাচ্ছি। মনোজ দা, বিনা আর তাদের পাশেই আছে নন্টু। এইদিকে সিটে মনি আর জিৎ। ট্রেনে উঠেই মোটামুটি চা পর্ব শুরু হয়ে গেছে। এরপর নানান গল্প গুজব করতে করতে পরন্ত বিকেলকে সঙ্গে নিয়ে সবুজ মাঠঘাট ছাড়িয়ে এগিয়ে চলেছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ট্রেন ছিল আমাদের সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া থেকে ছেড়েছিল। বিকালবেলা একদম 4টেতেই ছেড়ে দিয়েছে। আর এনজেপি ঢোকানোর টাইম ছিল 1টার সময়, মানে রাত্রি 1টার সময়। একদম পারফেক্ট টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে রাত্রি 1টাতেই। কোনো ওয়েটিং রুম খালি পাইনি। ওয়েটিং রুমে ভীষণ ভিড় আছে, তাই কোনোভাবেই কোনো ওয়েটিং রুমে না গিয়ে আমরা এই যে এত রকমের ব্যাগপত্র নিয়ে বসে আছি সবাই মিলে এখানে। সবার বসার জায়গাও হয়নি, বাকিজন ওদিকে গেছে আসছে। আমরা এখন বসে আছি, সকাল হলে বেরোবো। দেখা যাক তারপরে কিভাবে যাই সান্দাকফু পথে, তখন দেখাবো। 19 এপ্রিল শনিবার 2025 ভোরের আলো ফুটতেই আমরা এনজেপি স্টেশন থেকে 4:30 নাগাদ টোটো করে শিলিগুড়ি বাস স্ট্যান্ড আসি। টোটো ভাড়া নিয়েছিল 250 টাকা। ভেবেছিলাম বাসে করে পৌঁছে যাব ঘুম পর্যন্ত, কিন্তু বাস স্ট্যান্ড এসে দেখি বাস ছাড়বে সকাল 6টায়। তাই আর বাসের ভরসা না করে একটি শেয়ার গাড়ি করে রওনা দিই ঘুমের উদ্দেশ্যে। শেয়ার গাড়িতে ভাড়া নিয়েছিল জনপ্রতি 250 টাকা করে। গাড়ি ছুটেছে শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে রোহিণী হয়ে কার্শিয়াং এর দিকে। সান্দাকফু পৌঁছতে হলে প্রথম আপনাকে আসতে হবে মানেভঞ্জন পর্যন্ত। এইবার একটু জেনে নিই মানেভঞ্জন কি ভাবে পৌঁছানো যায়। আমি আপনাদের 3টি উপায় জানিয়ে দিচ্ছি। প্রথমত, শিলিগুড়ি বা এনজেপি থেকে গাড়ি বুকিং করতে পারেন ডাইরেক্ট মানেভঞ্জন পর্যন্ত, যার ভাড়া হয় মোটামুটি 3,500 থেকে 4,000-এর মতো। দ্বিতীয়ত, কার্শিয়াং হয়ে আমরা ঠিক যেভাবে যাচ্ছি শিলিগুড়ি বা এনজেপি থেকে ঘুম পর্যন্ত শেয়ার গাড়ি করতে হবে। আবার ঘুম থেকে মানেভঞ্জন পর্যন্ত শেয়ার গাড়ি করতে হবে। এই ঘুম থেকে মানেভঞ্জনের গাড়িটা শেয়ার অথবা বুকিং যে কোনো একটা হতে পারে। আমাদের ভাড়া লেগেছিল 150 টাকা জনপ্রতি। তৃতীয়ত, যদি আপনি মিরিক হয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এনজেপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি ধরতে হবে সুখিয়া পোখরির জন্য। গাড়ির ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা পার হেড। আবার সুখিয়া পোখরি থেকে মানেভঞ্জন পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন আর ভাড়া পড়বে 100 টাকার মতো জনপ্রতি। কার্শিয়াং এসে একটি হোটেলে দাঁড়িয়েছি আর সামনেই এসে গেছে একদম গরম গরম ধোয়া ওঠা মোমো। পাহাড়ে এসেছি অথচ মোমো খাবো না সে বললে আবার হয় নাকি? তাই সবাই মিলে মোমো দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম।
চোখের পলকেই দেখি ঘুম এসে গেছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এটি ৭,৪০৭ ফুট উচ্চতায় অবস্থিত। ঘুম থেকে মানেভঞ্জনের দূরত্ব ১৯ কিলোমিটার আর সময় লাগবে প্রায় ৪৫ মিনিটের মতো। আটটা বাজে। আমরা এই মুহূর্তে চলে এসেছি ঘুম স্টেশনের কাছে। ভীষণ ঠান্ডা আছে, কিন্তু যতই আমাদের কলকাতায় গরম থাকুক না কেন এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে। আর ঘুম এসেছি আমরা শেয়ার গাড়িতে, আর ঘুম থেকে এবারে যাব আবার শেয়ার গাড়ি করব কি রিজার্ভে যাব দেখা যাক। মানেভঞ্জন পর্যন্ত যাব। এখন গাড়িটা কিভাবে পাওয়া যাবে সেটাই দেখার, দেখি কিভাবে যাওয়া যায়। গাড়ি পেয়ে গেছি মানেভঞ্জনের জন্য, আর যে গাড়িগুলো মোটামুটি পশুপতি যায় সেই গাড়ি পেয়েছি। তবে আমরা রিজার্ভ করে নিয়েছি, এটা কোনো শেয়ারে যাচ্ছি না। আর আমাদের 6 জনের জন্য ভাড়া পড়ছে 1000 টাকা। এরপরে মানেভঞ্জনে পৌঁছই, সেখানে গিয়ে আবার দেখাবো গাড়িটা। গাড়ি এখন ছুটছে লেপচা জগতের মধ্যে দিয়ে মানেভঞ্জনের দিকে। সামনের এই মোড় থেকেই রাস্তাটা দুভাগ হয়ে যাবে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে পশুপতি হয়ে মিরিকের দিকে, আর আমরা চলে এলাম ডান দিকের রাস্তায়। এই রাস্তাটি কিন্তু সোজা চলে যাচ্ছে মানেভঞ্জনের দিকে। সকালবেলা 9টা নাগাদ আমরা মানেভঞ্জন এসে পৌঁছে যাই। এখানেই আপনাকে গাড়ি বুকিং অফিসে এসে গাড়ি বুকিং করতে হবে। আপনি যদি ভাবেন টুমলিং, টংলু, সান্দাকফু, ফালুট, থাকুম ভ্যালি যেখানেই যান না কেন আপনাকে কিন্তু এই অফিস থেকে গাড়ি বুকিং করতে হবে। আর আপনাদের সঙ্গে রাখতে হবে আইডি প্রুফের জেরক্স। গাড়ি বুকিং করতে কত টাকা লাগবে সেই চার্টটাও দিয়ে রাখলাম। ডাইরেক্ট যাচ্ছি না, আমরা আজকে টুমলিং যাব। টুমলিংয়ে আজকে থাকবো, থেকে কাল সান্দাকফু যাওয়ার প্ল্যান আছে। ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছিলাম সান্দাকফু যেতে হলে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এনজেপি আসতে হবে, কারণ মানেভঞ্জন থেকে দুপুর 2টোর পর আর কোনো গাড়ি কিন্তু সান্দাকফুর জন্য যাবে না। মানেভঞ্জন থেকে গাড়ি বুকিং এর জন্য আপনারা দুটো গাড়ির অপশন পাবেন, এক হচ্ছে বোলেরো আর 2 নম্বর হচ্ছে ল্যান্ড রোভার। তবে আমরা চুজ করে নিয়েছিলাম বোলেরো, কারণ ল্যান্ড রোভারের থেকে বোলেরো গাড়ির সিট কিন্তু অনেক বেশি কমফোর্টেবল, আর দুটো গাড়ির ভাড়াই কিন্তু সেম। আঁকা বাঁকা পথ বেয়ে আমাদের গাড়ি ক্রমশই ওপরের দিকে উঠতে শুরু করেছে। যতই ওপরে উঠছে পথের শোভা ততই যেন বেড়ে চলেছে। মানেভঞ্জন থেকে টুমলিং এর দূরত্ব 13 কিলোমিটার। বেশ কিছুটা আসার পর আমরা জানতে পারলাম যে আমরা চিত্রে পৌঁছে গেছি। মানেভঞ্জন থেকে চিত্রের দূরত্ব মাত্র 3 কিলোমিটার আর উচ্চতা হলো 8,340 ফুট। এইখানে সুন্দর একটি মনেস্ট্রি আছে। গাড়ি দাঁড় করিয়ে অবশ্যই কিন্তু এই মনেস্ট্রিটা দেখে নেবেন। আর প্রথম চেকিং পয়েন্টও কিন্তু এই চিত্রেতেই হবে। এইবার পথ চলতে চলতে বেশ কিছু দরকারি কথা বলে রাখি। চিত্রে লামেদুরা, মেঘমা এই জায়গাগুলির কোনোটিতেই কিন্তু আমাদের ড্রাইভার দ্বারা গাড়ি দাঁড় করায়নি। ওনার বক্তব্য অনুযায়ী আমরা যদি এই জায়গাগুলিতে দাঁড়াবো ভেবেছিলাম, তাহলে সেটা গাড়ি বুকিং এর সময় কাউন্টারে জানাতে হতো। তবে উনি এটাও বলেছিলেন যে ফেরার সময় এই জায়গাগুলিতে দাঁড়াবেন, কিন্তু ফেরার সময় প্রচন্ড মেঘ থাকার জন্য চিত্রেতে আর আমরা দাঁড়াইনি, কিন্তু মেঘমাতে দাঁড়িয়েছিলাম।
লামিয়াধুরাকে 3 কিলোমিটার পিছনে ফেলে রেখে পৌঁছে গেছি মেঘমা, যেখানে অবিরাম মেঘেরা খেলে বেড়ায় তাদের আপন ছন্দে। মেঘমার উচ্চতা 8,500 ফুট। এইখানেও একটি সুন্দর মনেস্ট্রি আছে। শান্ত নিরিবিলি এই স্থান আপনার মন কেড়ে নেবে। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, ভীষণ সুন্দর এই জায়গাটা, একদম শান্ত নিরিবিলি। মেঘমা তো মানে নাম হয়েছে যেন মেঘেদের খেলাই সারাক্ষণ এখানে চলছে, সেই জন্যই নাম হয়েছে মেঘমা। খুব সুন্দর জায়গা, তবে মনেস্ট্রিটা বন্ধ, এই আর কি, ঘুরতে পারিটা বেশ ভালো লাগে। মেঘমাকে বিদায় জানিয়ে এইবার আমরা এগিয়ে চলেছি টংলুর দিকে। মেঘমা থেকে টংলুর দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আমরা আজকে টংলুতে থাকবো না, আমরা থাকবো টুমলিং এ। আমি, মনস্তা আর জিৎ তিনজনে নেমে পড়েছি টংলুতে। এই পুরো রাস্তাটা আমরা হেঁটে হেঁটে যাব বলে। এটা না, ঠিক হেঁটে না গেলে ভালো লাগবে না, হেঁটে হেঁটে যাব পুরো রাস্তাটা। আর আপনাদেরকেও দেখাতে থাকবো যে এই রাস্তাটা অ্যাকচুয়াল কতটা সুন্দর। দারুণ জায়গা, দারুণ। সান্দাকফু একবার হলেও আসতে হবে। আর সান্দাকফু যদি নাও হয় তাহলেও অন্তত আপনারা চেষ্টা করুন টংলু বা টুমলিং এই পর্যন্ত এলেও ভালো লাগবে। ভীষণ সুন্দর জায়গা। টংলু ছোট্ট একটি পাহাড়ি জনপদ। এর উচ্চতা 10,070 ফুট। এইখানে থাকার ব্যবস্থা খুব একটা নেই বললেই চলে, তাই সান্দাকফুর পথে টুমলিং এ থাকাই কিন্তু শ্রেষ্ঠ। টংলু থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম টুমলিং এর উদ্দেশ্যে। প্রায় 3 কিলোমিটার পথ, আর আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো। এই হোটেলটাতেই আমরা আছি। কি অবস্থা আমাদের এখানে, ব্যাগ ফ্যাগ ফেলে রেখে এরা কোথায় চলে গেছে জানি না। আমরা পৌঁছানোর পরেই গরম গরম চা দিয়ে ওনারা অভ্যর্থনা জানিয়েছিলেন। তারপর লাঞ্চও তাড়াতাড়ি পরিবেশন করে দিয়েছিলেন। আর লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাজা, 2 রকমের সবজি দিয়ে পেট পুজো করে সকলে বেরিয়ে পড়েছিলাম চারপাশটা ঘুরে দেখবো বলে। এখন আমরা এসে গেছি টুমলিং ভিউ পয়েন্টের কাছে। টুমলিং ছোট্ট একটি পাহাড়ি জনপদ। এই স্থানের উচ্চতা হলো 9,600 ফুট বা 2,900 মিটার। টুমলিং এর থেকে টংলুর উচ্চতা কিন্তু একটু হলেও বেশি। আপনারা যারা টংলু বা টুমলিং এ থাকবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই ঘর বুকিং করে আসবেন, কারণ এখানে হোটেল বা হোমস্টে সংখ্যা কিন্তু খুবই কম। আবারও পথ চলতে চলতে এইরকমই পাহাড়ের চূড়া আমাদের চোখে পড়লো, আর সেইগুলোই জয় করার তাগিদও আমাদেরকে চেপে বসলো। এইভাবেই গোটা বিকাল কাটিয়ে সন্ধে হওয়ার পালা। টুমলিং এর ওপরের টপটায় গিয়েছিলাম, আর ফিরে আস্তে আস্তে দেখুন যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে না আছে ছাতা, না আছে রেনকোট। রেনকোটটা এনেছি কিন্তু হোটেলে পড়ে আছে। আপাতত ভিজে ভিজেই হোটেলের দিকে দৌড়াচ্ছি, কিছু করার নেই। আর বৃষ্টিটা তো এখানে পিছু ছাড়ছে না, সকাল থেকেই বৃষ্টি হয়েই চলেছে। একটু করে বৃষ্টি হচ্ছে, একটু করে থামছে। স্ন্যাক্সে পেঁয়াজি খাওয়ার পর ডিনারে ওনারা দিয়ে দিয়েছিলেন মাংস, রুটি, স্যালাড আর পাঁপড় শাকা। সবকিছুই কিন্তু ছিল যত খুশি। 20 এপ্রিল সকালবেলা টুমলিং থেকে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছিলাম। আর একটু পরেই অবশ্য আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব।
চলুন এইবার দেখে নেওয়া যাক টুমলিং এ আমরা কোথায় ছিলাম। একদম সিদ্ধার্থ লজের পাশেই রয়েছে মাউন্টেন লজ, এটাতেই আমরা আছি। তবে রুম সামনে যেগুলো দেখলাম ওপর থেকে, এই রুমগুলো এইগুলো মোটেই আমাদের দেওয়া হয়নি। এবার আমাদের যেগুলো দেওয়া হয়েছে সেই দিকটা দেখাই চলুন। এইখানে এই যে রুমগুলো আপাতত নিচে এখানে রুম দিয়েছে, রুম মোটামুটি খারাপ নয়, আবার একদম এরকম নয় যে এক বিশাল হাইফাই, মোটেই নয়। এখানে দুখানা ল্যাম্প রয়েছে, এই একটা আর ওই একটা, ওটা জ্বলছে না, জ্বলবে কিনা জানি না। আর বেড রয়েছে, এইদিকে একটা রয়েছে, এইদিকে আরও একটা রয়েছে। ক্যাপাসিটি যা আছে 4 জন শুয়ে পড়তে পারবে এই বেডে। আর ভালো রকম ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে, ওখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, আর এইখানে চেয়ার আছে, তার সঙ্গে টেবিল রয়েছে। আমরা এখানে ব্যাগপত্র তুলে অলরেডি রেখে দিয়েছি। এইবারে বাথরুমটা একটুখানি দেখাই। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। এখানে একটা বেসিন আছে, কোমোড আছে, ডাস্টবিনও রয়েছে, টাওয়েল দেওয়া আছে। ঠিক আছে, টুমলিংয়ে এসে এর থেকে ভালো রুম আর আশাও করছি না। এখানে অলরেডি লোকজন সেভাবে খুব একটা কিছু নেইও। আর এইদিকে যা দেখতে পাচ্ছি একটা বারান্দা টাইপ রয়েছে, কিন্তু এটা দিয়ে কতটা কি দেখা যাবে জানি না। এই বারান্দা খুললাম, খুলে বাইরে এলাম, কিন্তু ওখানে যা দেখার কথা তার কিছুই দেখা যাচ্ছে না, কারণ পুরোটা ওখানে মেঘে ঢেকে গেছে। এই হচ্ছে চারিদিকটা। আমরা নেমেছিলাম ওই ওপর থেকে, আর রুম পেলাম এই নিচে, এত নিচে রুম পেয়েছি। মাউন্টেন লজে আমাদের থেকে নেওয়া হয়েছিল 1500 টাকা করে জনপ্রতি প্লাস জিএসটি, আর ওনারা কিন্তু দিয়েছিলেন 4 টাইমই খাবার, যে খাবার কিন্তু ছিল অফুরন্ত। আসুন এইবার টুমলিং এর বেশ কিছু হোমস্টে দেখে নেওয়া যাক, ও তাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি। এখন যে হোটেলটি দেখছেন এটি হচ্ছে শিখর লজ। টুমলিং এর বিশেষ পরিচিত হচ্ছে এই লজটি, ভীষণ সুন্দর এর লোকেশন। আমার ব্যক্তিগতভাবে এই লোকেশনে যাওয়ার পরে ভীষণ পছন্দ হয়েছে এই লজটি। এই লজ বুকিং এর নাম্বারও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আরো একটা কথা, এখানে যতগুলো আমি হোমস্টে দেখালাম এনাদের কারোর সঙ্গে কিন্তু আপনারা ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন না, তো আপনারা চাইলে এনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপে কিন্তু এনারা রিপ্লাই দিয়ে দেন। চারিদিক ঘুরে আমরা আবার চলে এসেছি মাউন্টেন লজের ডাইনিং এরিয়াতে। এটি হচ্ছে মাউন্টেন লজের ডাইনিং এরিয়া, আর আমরা সকাল বিকাল কিন্তু এই জায়গাতে এসেই খাবার খেয়েছিলাম। জায়গাটা দেখুন ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। ইতিমধ্যে ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে, আসুন দেখে নেওয়া যাক ব্রেকফাস্টটা আমাদের কি কি দিয়েছে। প্রথমেই দিয়ে দিয়েছিল নেপালি একটা চাপাতি, তার সঙ্গে ছিল ডিম সেদ্ধ, আর দেওয়া হয়েছিল তরকারি। খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল, আর কোয়ান্টিটিও কিন্তু খুবই বেশি পরিমাণে দিচ্ছিলেন। কোনোভাবেই আমাদের মনে হয়নি যে কম তরকারি বা কম কিছু। তো মাউন্টেন লজে অবশ্যই আপনারা এসে থাকতে পারেন। চান্দাকফু সিরিজের প্রথম পর্ব টুমলিং, আর এই পর্বটি আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেলটাও বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা।